Good evening everyone. Welcome to my class. আজকে উইকেন্ড ক্লাসের পার্ট নাম্বার 2 এই উইকেন্ডে জেনারেল সায়েন্সের পার্ট নাম্বার 7 ক্লাস এবং আজকেও আমরা এমসিকিউ করব সায়েন্সের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে which of the following is present between the lung ফুসফুসের মাঝখানে দুটি ফুসফুসের মাঝখানে কোনটি অবস্থিত? থাইমাস, পিটুইটারি, হাইপোথ্যালামাস নাকি পিনিয়াল গ্ল্যান্ড? দুটো ফুসফুসের মাঝখানে কোথায় অবস্থিত? দেখো পিটুইটারি, হাইপোথ্যালামাস এবং পিনিয়াল গ্ল্যান্ড এই তিনটেই কিন্তু ব্রেনের মধ্যে অবস্থিত, মানে ক্রেনিয়ামের মধ্যে অবস্থিত। ঠিক আছে, তো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। থাইমাস অবস্থিত দুটো লাংসের মাঝখানে। পিনিয়াল গ্ল্যান্ড কোথায় অবস্থিত? পিনিয়াল গ্ল্যান্ড অবস্থিত একদম এই যে হাইপোথ্যালামাস পিটুইটারির এর কাছাকাছি অবস্থিত এবং পিনিয়াল গ্ল্যান্ড থেকে খরিত হয় মেলানোটনিন মেলাটোনিন সরি মেলাটোনিন খরিত হয় এবং মেলাটোনিন কি করে না স্লিপ হরমোন, এটা হচ্ছে বায়োলজিক্যাল সাইকেল, আমাদের যে বডির বায়োলজিক্যাল সাইকেল স্লিপ সাইকেল সেটাকে কন্ট্রোল করে মেলাটোনিন। এবং মেলাটোনিনের যদি মানে এটা এরকম এমন একটা হরমোন যে তুমি যদি কন্টিনিউয়াস একটা অভ্যেস করো যে আমি সকালবেলা ঘুম থেকে 6টার সময় উঠছি, তো প্রথম একটু ডিস্টারবেন্স হবে, 6টার জায়গায় তুমি 7টায় উঠবে, 6:30টায় উঠবে, কোনোদিন আগে উঠবে পরে উঠবে, বাট একটা সার্টেন টাইম পিরিয়ডের পরে সেটা যদি অভ্যেস করতে থাকো তাহলে তোমার স্লিপ সাইকেলটা কিন্তু সেইভাবেই অ্যারেঞ্জ হয়ে যাবে। হাইপোথ্যালামাস এবং পিটুইটারি এই দুটো নিয়ে আমরা পড়বো। তার আগে দেখে নিই এই যে এইখানটায় থাইমাস গ্ল্যান্ডটা অবস্থান করছে এবং এই থাইমাস গ্ল্যান্ডটা দুটো ফুসফুসের মাঝখানে যে অবস্থান করছে, এই থাইমাস গ্ল্যান্ডটা কাজ করে হচ্ছে তোমার যে টি সেল প্রোডাকশন রয়েছে, যে টি সেলগুলো আমাদের ইমিউন সিস্টেমের জন্য রেসপন্সিবল, সেই টি সেল প্রডিউস করে। এবং এই যে থাইমাস গ্ল্যান্ডটা এটা আস্তে আস্তে ম্যাচিওর হয় এবং যত ওল্ড এজ হতে থাকে তখন এই থাইমাস গ্ল্যান্ডটা তার সাইজ ডিক্রিজ করে যায় এবং ইনঅ্যাক্টিভ হয়ে যায়, যার জন্য বয়স্ক মানুষদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি তারা এফেক্টেড হয়ে যায়। এবং সিমিলারলি বাচ্চাদের ক্ষেত্রে যখন একদম নিউবর্ন বেবি হয় তারা খুব বেশি তাড়াতাড়ি ইনফেক্টেড হয়ে যায়, তাড়াতাড়ি তাদের শরীর খারাপ পড়ে যায়, কারণ তাদের এই যে থাইমাস গ্ল্যান্ডটা তখন একদম প্রিম্যাচিওর অবস্থায় থাকে। প্রিম্যাচিওর অবস্থায় থাকে, আস্তে আস্তে এজের সাথে সাথে সেটা ম্যাচিওর হয়। যখন অ্যাডাল্ট পিরিয়ড আসে বা একদম টিনেজার থেকে অ্যাডাল্ট পিরিয়ড আসে তখন সব থেকে বেশি ম্যাচিওর হয় থাইমাস গ্ল্যান্ডটা। এবং আস্তে আস্তে যখন ওল্ড এজ হতে থাকে তখন থাইমাস গ্ল্যান্ডটা আস্তে আস্তে তার ফাংশন করার যে ক্ষমতা সেটা আস্তে আস্তে ডিক্রিজ করে। আউটার কর্টেক্স প্রিপারেশন অফ টি সেল মাইগ্রেট টু থাইমাস, এবং এখানে যে থাইমাসের মধ্যে টি সেল প্রডিউস হয় এবং এটা পরিফ্লোরেশন এবং ম্যাচুরেশনের সাথে অ্যাসোসিয়েটেড টি সেলের এবং ম্যাক্রোফাজ প্রডিউস করে। ম্যাক্রোফাজ মানে হচ্ছে যে সমস্ত সেলগুলো তোমার বাইরে থেকে যে অ্যান্টিজেন আসে সেগুলোকে এনগলফ করে নেয়, সেই সমস্ত সেল প্রডিউস করে। ইনার মেডুলা একদম মোর অর লেস সেমই কাজ করে আউটার কর্টেক্সের। নেক্সট হচ্ছে তোমার পিটুইটারি গ্ল্যান্ড এবং হাইপোথ্যালামাস গ্ল্যান্ড। হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি গ্ল্যান্ড যুক্ত থাকে একটা স্টকের মাধ্যমে, যেটাকে বলা হচ্ছে পিটুইটারি স্টক। পিটুইটারির হচ্ছে 3টে পার্ট, একটা হচ্ছে পার্স টিউবারাস, পার্স ইন্টারমিডিয়েট এবং পার্স ডিস্টাল। অ্যান্টেরিয়র পিটুইটারি এবং পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি এবং পস্টেরিয়র পিটুইটারি হাইপোথ্যালামাসের সাথে যে নিউরনস গুলো দিয়ে যুক্ত থাকে সেটা একটুখানি খেয়াল করো। এই যে অ্যান্টেরিয়র পার্টটা ডিরেক্টলি নিউরনের মাধ্যমে হাইপোথ্যালামাসের সাথে যুক্ত থাকে এবং এখান থেকে দুটো নিউরো হরমোন উৎপন্ন হয়। একটা হচ্ছে অক্সিটোসিন। আমার পিপিটিটা রেসপন্ড করা বন্ধ করে দিয়েছে। নো ইস্যু, জাস্ট ওয়েট আ মিনিট। এখানে পড়ছিলাম আমরা স্লাইড, সো ওকে। এখানে দেখো তোমার যে আচ্ছা আমাকে একজন বলেছে যে এই ইয়েটা দেখতে পায় না, তাই আমি লেজার দিয়ে দেখার চেষ্টা করছি। এই যে এখানে হাইপোথ্যালামাস রয়েছে, হাইপোথ্যালামাসের সাথে যে এই অ্যান্টেরিয়র পার্ট অফ পিটুইটারি রয়েছে এটা ডিরেক্টলি নিউরনের সঙ্গে যুক্ত থাকে এবং এখান থেকে দুটো নিউরো হরমোন উৎপন্ন হয়, একটা হচ্ছে অক্সিটোসিন আর একটা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন ADH। এই দুটো হরমোন নিঃসৃত হয় পোস্টেরিয়র পিটুইটারি থেকে এবং এই পোস্টেরিয়র পিটুইটারির এই হরমোনগুলো সিক্রেশন কিন্তু হাইপোথ্যালামাস থেকেই হয়। হাইপোথ্যালামাসে সিক্রেট প্রডিউস হয় এবং এটা এসে এখানে জমা থাকে, কনসেন্ট্রেট হয় এবং এখান থেকে রিলিজ করে হচ্ছে
পস্টেরিয়র পিটিউটারি থেকে, কিন্তু সেটা উৎপন্ন হয় হাইপোথ্যালামাসের মধ্যে। এবং এই দুটো হরমোন, এই এডিএইচ এবং অক্সিটোসিন, এই দুটো হরমোন হচ্ছে নিউরো হরমোনের এক্সাম্পল। অ্যান্টি ডাইউরেটিক হরমোন কিডনির উপর কাজ করে এবং অক্সিটোসিন হচ্ছে ইউটেরাসের উপর কাজ করে এবং ব্রেস্টের উপর কাজ করে। ইউটেরাসের উপর কিভাবে কাজ করে না, যখন যে বার্থ ক্যানালটা থাকে বা যে ভ্যাজাইনাল ক্যানালটা থাকে যেখান দিয়ে একটা বেবি ডেলিভার হয়, সেই বার্থ ক্যানালে ডিউরিং দ্য টাইম অফ বার্থ এই যে ইউটেরাইন যে কন্ট্রাকশনটা হয়, সেই কন্ট্রাকশনে হেল্প করে অক্সিটোসিন। ওকে, এবং অ্যান্টেরিয়র পার্ট থেকে যে সমস্ত হরমোন রিলিজ হয়, সেই সমস্ত হরমোনের রিলিজ করা বা না করা সেটা ডিপেন্ড করে হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হওয়া যে সমস্ত রিলিজিং হরমোনগুলো আছে তার উপর। এখানে দেখো লেখা রয়েছে neurotransmitter রিলিজ করে হাইপোথ্যালামাস এবং হরমোন ফিডব্যাক টু অ্যানাদার লোব অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড অ্যান্ড হাইপোথ্যালামাস। অ্যান্টেরিয়র লোবের ওপর কাজ করে এবং সেখানে ধরো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সেটা থাইরয়েড গ্ল্যান্ডে কাজ করে, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন সেটা অ্যাড্রিনাল কর্টেক্সের ওপর কাজ করে, যেমন হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস, এখানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন রিলিজ হচ্ছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন। এখানে হরমোনের নামগুলো একটুখানি লিখি। ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন এগুলো কাজ করে কোথায় না ওভারিতে কাজ করে এবং টেস্টিসে কাজ করে। ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন ICSH যেটা কাজ করে টেস্টিসের ওপর। এবং এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন সেটা কর্পাস লুটিয়ামের ওপর কাজ করে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন রিলিজ করে, এবং যেটা টেস্টিসের থেকে হরমোন রিলিজ হয় যেটা হচ্ছে টেস্টোস্টেরন। এছাড়া কি কি হরমোন, প্রোল্যাকটিন সেটাও কিন্তু ব্রেস্টের উপর কাজ করে প্রোল্যাকটিন, এবং অক্সিটোসিনও ব্রেস্টের উপর কাজ করে। প্রোল্যাকটিন হচ্ছে মিল্ক প্রোডাকশন ইনক্রিজ করে। গ্রোথ হরমোন যেটা বোন স্কেলিটাল মাসল এই সমস্ত জায়গাতে কাজ করে। অলরেডি আমরা হরমোন রিলেটেড অনেক ইনফরমেশন, কি কি ডিজিজ হয়, কোনটার ডেফিসিয়েন্সিতে কি হয় পড়ে নিয়েছি। আইডেন্টিফাই দ্য মাসল রেসপন্সিবল ফর এক্সিট অফ ওয়েস্ট মেটেরিয়াল ফ্রম দ্য বডি। শরীর থেকে বর্জ্য পদার্থ নির্গমনের জন্য কোন পেশিটি প্রয়োজন এখানে। প্যাক্টোরালাইজ, গ্যাস্ট্রোসেনিমাস, রেক্টাস নাকি স্ফিংটার, কোনটা এখানে রেসপন্সিবল ওয়েস্ট যে মেটেরিয়াল আছে সেটা বডি থেকে বের করে দেওয়ার জন্য। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, স্ফিংটার কাজ করে, স্ফিংটার মাসল এখানে কাজ করে বডি থেকে বের করে দেওয়ার জন্য। গোটা যে ডাইজেস্টিভ সিস্টেমটা সেটা যদি আমরা একটুখানি দেখি, এটা হচ্ছে মাউথ পার্ট যেখানে ফার্স্ট টাইম খাবারটা এন্টার করছে, তার মধ্যে রয়েছে প্যালেট, উভুলা, টাং এবং টিথ। তারপরে আসছে এখানে স্যালিভারি গ্ল্যান্ড আছে, তিনটে পেয়ার অফ স্যালিভারি গ্ল্যান্ড আছে, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল মানে জিভের নিচে অবস্থিত, সাবম্যান্ডিবুলার মানে ম্যান্ডিবলের নিচে অবস্থিত, আর প্যারোটিড গ্ল্যান্ড যেটা হচ্ছে কানের কাছে অবস্থিত। এই তিনটে স্যালিভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা রিলিজ হয় এবং যেই স্যালাইভাটা কি হয় খাবারের সঙ্গে মেশে এবং সেই খাবারটাকে গিলতে সাহায্য করে। এই পার্টটা হচ্ছে ফ্যারিংস, যেই পার্টটা হচ্ছে আমাদের উইন্ড পাইপ এবং ফুড পাইপ, এইটার কমন প্যাসেজ হচ্ছে ফ্যারিংস, ঠিক আছে। এবং এই জায়গাটা হচ্ছে ইসোভেগাস, তারপরে ইসোভেগাস ডিরেক্টলি আসছে স্টমাকে, স্টমাকের পরে স্মল ইন্টেস্টাইন, তারপরে লার্জ ইন্টেস্টাইন, তারপরে এসে এনাস। এবং এই জায়গাটাতে যে দেখতে পাচ্ছ অ্যাপেন্ডিক্স, এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় অঙ্গ যেটা আমাদের বডিতে রয়েছে এবং সেটা লার্জ ইন্টেস্টাইনের সাথে যুক্ত রয়েছে। লার্জ ইন্টেস্টাইনকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, একটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, একটা ডিসেন্ডিং কোলন এবং একটা হচ্ছে সিগময়েড কোলন। স্মল ইন্টেস্টাইনকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিওডিনাম, তারপর হচ্ছে জেজুনাম, তারপর হচ্ছে ইলিয়াম। ডিওডিনাম যে পার্টটা হচ্ছে তোমার স্টমাকের সাথে যুক্ত রয়েছে সেটাকে বলা হচ্ছে ডিওডিনাম, মাঝখানের পার্টটাকে বলা হচ্ছে জেজুনাম, এবং যেই পার্টটা লার্জ ইন্টেস্টাইনের সাথে যুক্ত রয়েছে সেটাকে বলা হচ্ছে ইলিয়াম। এখানে রয়েছে বাইল প্রডিউস করে গল ব্লাডার, এবং এটা হচ্ছে লিভার, লিভারে প্রডিউস হয় হচ্ছে বাইল, এবং সেই বাইলটা এই বাইল ডাক্টের মাধ্যমে এসে গল ব্লাডারে জমা হয়। গল ব্লাডারে এসে জমা হওয়ার পরে সেটা আরো বেশি কনসেন্ট্রেট হয়, তার সাথে ফ্যাট মেশে, তার সাথে কিছু বাইল পিগমেন্ট মেশে, তারপরে সেটা বাইল ডাক্টের মাধ্যমে বেরোয় এবং প্যানক্রিয়াস থেকে একটা ডাক্ট আসে, যেই দুটো ডাক্ট একসাথে মিশে গিয়ে কমন বাইল ডাক্ট তৈরি করে এবং যেটা এসে আলটিমেটলি স্মল ইন্টেস্টাইনে উন্মুক্ত হয়। ওকে, ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের একটা ওভারঅল আইডিয়া আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা কিভাবে কাজ করছে। এখান থেকে যে মুভমেন্টের মাধ্যমে খাবার
স্টমাকের মধ্যে আসে সেটাকে বলা হয় পেরিস্টোলিসিস, ঠিক আছে? যে মুভমেন্টের মধ্যে খাবারটা স্টমাকে আসে সেই মুভমেন্টটাকে বলা হয় পেরিস্টোলিসিস, খেয়াল থাকে জানো। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক অফ এয়ার টিউব ফর গ্যাস এক্সচেঞ্জ ইন ইনসেক্টস? পোকামাকড়ের গ্যাস বিনিময়ের জন্য যে বায়ুর নেটওয়ার্কটা থাকে সেটাকে কি বলা হয়? গিল, ডায়াফ্রাম, ট্রাকিয়া নাকি স্পিরিকলস? কি বলা হয়? গিল মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফুলকা, গিল তো থাকে না, সঠিক উত্তর হচ্ছে এখানে ট্রাকিয়া। ট্রাকিয়া হচ্ছে তোমার ইনসেক্টসদের আমরা রেসপিরেটরি অর্গানও বলতে পারি। বিভিন্ন রকমের রেসপিরেটরি অর্গান আমরা দেখতে পারি, স্পেশালি গিলস, যেটা এক্সটার্নাল গিলস হতে পারে, যেটা লিজার্ডের ক্ষেত্রে দেখতে পাই। ইন্টারনাল গিলস হতে পারে, যেটা আমরা কাঁকড়ার ক্ষেত্রে দেখতে পাই। লাংস হতে পারে, যেটা আমরা বিভিন্ন ভার্টিব্রেট যে অ্যানিমালস আছে তাদের ক্ষেত্রে দেখতে পাই। এবং ইনসেক্টস হ্যাভ দ্য ট্রাকিয়াল সিস্টেম। ট্রাকিয়াল সিস্টেম হতে পারে যেগুলো এরকম ডাক্ট টাইপের হয়, ঠিক আছে, নালী মতো হয়, যেটা ইনসেক্টস এর ক্ষেত্রে থাকে। এছাড়া কি না, স্কিনের মধ্যে কিছু রেসপিরেটরি অর্গানস থাকতে পারে, সেক্ষেত্রেও যেমন ক্যাটারপিলার বা শুঁয়োপোকা, সেটা স্কিনের ওপর থাকে, স্পাইরেকলস, সেটার মাধ্যমে রেসপিরেশন করে। মুরগির ক্ষেত্রে লাংস, ফিশের ক্ষেত্রে গিলস বা ফুলকা। স্পঞ্জের ক্ষেত্রে কি হয় না, গোটা সারফেস দিয়ে তারা রেসপিরেশন করতে পারে, মানে এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওয়াটার ক্যানেল সিস্টেম রয়েছে। স্পাইডারের ক্ষেত্রে দেখতে পাই বুক লাং রয়েছে, এই যে লাংটা কেমন বইয়ের পাতার মতো দেখতে, তাই জন্য একে বলা হয় বুক লাং। এগুলো হচ্ছে বিভিন্ন রকমের টাইপ অফ রেসপিরেটরি অর্গান। নেক্সট হচ্ছে লাং এর অ্যানাটমিটা যদি আমরা দেখি, তাহলে এখানে দেখতে পাবো আমরা যে ডাইজেস্টিভ সিস্টেমের যে ট্রাকিয়া দেখলাম না, ডাইজেস্টিভ সিস্টেমে এই যে পার্টটা দেখলাম, এই পার্টটা তারপরে ফার্দার ইনক্রিজ করে আসছে, যেটা আমরা এই লাংস এর অ্যানাটমিটা দেখতে পাচ্ছি। এখানে ফার্স্ট একটা ট্রাকিয়া আসছে, সেই ট্রাকিয়াটা দুটো ব্রাঞ্চে ডিভাইড হয়ে যাচ্ছে, তারপর আবার সেগুলো ফার্দার ডিভাইড হয়ে গিয়ে শেষে অ্যালভিওলাই তৈরি করছে। অ্যালভিওলাইটা এখানে দেখানো হয়নি, যেই অ্যালভিওলাইয়ের মধ্যে কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে। যেই অ্যালভিওলাই গুলোর মধ্যে কি হচ্ছে, এরকম ছোট্ট ছোট্ট বায়ু থলি থাকছে, যার মধ্যে কিন্তু আমাদের গ্যাসের বিনিময় ঘটছে। ওকে, এবং পাখিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এক্সট্রা বায়ুথলি থাকে, ঠিক আছে, বার্ডসদের ক্ষেত্রে এক্সট্রা বায়ুথলি থাকে, যেহেতু তারা অনেকক্ষণ ধরে আকাশের মধ্যে উড়ে বেড়ায়, তাদের প্রচুর পরিমাণে অক্সিজেন দরকার হয়, অতটা উপরে অতটা হাইটে অক্সিজেনের পার্সেন্টেজ অনেক কম থাকে, তাই তাদের ক্ষেত্রে আমরা এক্সট্রা কি দেখতে পাবো না, বায়ুথলি দেখতে পাবো, এক্সট্রা এয়ার শ্যাক দেখতে পাবো। ওকে, এবং এই যে দেখতে পাচ্ছ এই যে স্ফিংটার গুলো এরকম ভাবে বায়ুথলির সাথে কানেক্টেড থাকে। Next question, question number 4. In boys, the growing larynx is visible as a distant bulge of the front of the throat called. ছেলেদের ক্ষেত্রে ক্রমবর্ধমান স্বরযন্ত্র মানে ল্যারিংসটা গলার সামনের দিকে একটি স্বতন্ত্র স্ফীত হিসেবে দেখা যায়, তাকে কি বলা হয়? অ্যাড্রিনালিন, অ্যাডামস অ্যাপেল, কর্ন নাকি গুলেট? কি বলা হয়? অনেকে এটাকে বেশ অ্যাট্রাকটিভ ভাবে, যেমন মেয়েদের ক্ষেত্রে যদি কলার বোন দেখা যায়, এতটাই স্লিম যে কলার বোন দেখা যাচ্ছে, বিউটি বোন বলা হয় যেটাকে, সেক্ষেত্রে অ্যাট্রাকটিভ দেখতে লাগে। তো অনেক ছেলেদের ক্ষেত্রেও অ্যাট্রাকটিভ দেখতে লাগে। স্পেশালি আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে যখন আমরা স্কুলে পড়তাম, সেই টাইমে তোমার স্টুডেন্ট অফ দ্য ইয়ার রিলিজ করেছিলেন। স্টুডেন্ট অফ দ্য ইয়ার যখন রিলিজ করে তখন না সিনেমা বা এটা এতটা তো এরকম ছিল না, নতুন হিরো আসলে সেটা নিয়ে চর্চা হতো। তো তখন সিদ্ধার্থ মালহোত্রার যে এন্ট্রিটা ছিল না, আমার এই অ্যাডামস অ্যাপেল বললে সিদ্ধার্থ মালহোত্রার এন্ট্রিটা মনে পড়ে। ওখানে একটা গান আছে না, যাই হোক গানে আমি আর যাচ্ছি না। তো অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, অ্যাডামস অ্যাপেল। অনেক ছেলেদের ক্ষেত্রে থাকে, অনেক ছেলেদের ক্ষেত্রে থাকে না। এই যে এখানটা উঁচু হয়ে থাকে দেখতে, অনেক ছেলে মানে সবারই থাকে, ল্যারিংস সবারই থাকে, কিন্তু এই ভিজিবল পার্টটা সবার ক্ষেত্রে থাকে না। তো ছেলেদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, এটাকে অ্যাডামস অ্যাপেল বলা হয়। আমরা যদি আমাদের গোটা বডির যে বোন সিস্টেম রয়েছে বা স্কেলিটাল সিস্টেম রয়েছে, সেই স্কেলিটাল সিস্টেমটা একবারটি ওভারভিউ করতে চাই, তাহলে এখানে দেখো আমরা ফ্রন্টাল মানে একদম এটা হচ্ছে স্কাল। স্কালের মধ্যে কি কি বোন রয়েছে? ফ্রন্টাল বোন, নেজাল বোন, টেম্পোরাল, জাইগোটিক, ম্যাক্সিলা, ম্যান্ডিবল।
প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল এবং অ্যাটলাস এবং অ্যাক্সিস। এই যে অ্যাটলাস বোনটা, এই অ্যাটলাস বোনটা হচ্ছে ফার্স্ট সার্ভাইকাল যে ভার্টিব্রেট, সেই ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রেটকে বলা হয় অ্যাটলাস। অ্যাজ ইফ এই বোনটার ওপর গোটা স্কালটা রয়েছে। এবং অ্যাটলাস, অ্যাটলাস কাকে বলা হয়? অ্যাটলাস ইজ এ গ্রিক মাইথোলজিক্যাল ক্যারেক্টার, যে হচ্ছে গোটা পৃথিবীর ভারটা নিজের মাথার ওপর নিয়ে আছে, তাকেই অ্যাটলাস বলে। এবং এই অ্যাটলাস যে বোনের নামটা, সেটাও সেখান থেকেই হয়েছে, যে এই যে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রেটটা আছে, তার উপরে এই যে গোটা স্কালটা রয়েছে, সেই স্কালটা বসানো আছে। এবং এই স্কালটা রোটেট, সরি সরি কোথায় চলে গেলাম, কি হলো ব্যাপারটা বুঝতেই পারলাম না। আচ্ছা, এই যে স্কালটা, এই স্কালটা রোটেট করে এই অ্যাটলাসের ওপর। এটা হচ্ছে ধরো অ্যাটলাস এবং এর উপর স্কালটা বসানো আছে, এই স্কালটা কিন্তু রোটেট করতে পারে এই অ্যাটলাসের ওপরই। মানে যে মুভমেন্ট অফ আওয়ার হেড, আমাদের মাথার যে মুভমেন্টটা হয়, সেটা অ্যাটলাসের উপর ভর করি, তার জন্যই এই বোনটার নাম হচ্ছে অ্যাটলাস। তো এটা খেয়াল রাখবে, ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রাস, তার নাম হচ্ছে অ্যাটলাস। সব থেকে স্ট্রং মাসল হচ্ছে জ মাসল, ঠিক আছে? আমাদের যে মানে চোয়াল রয়েছে, সেই চোয়ালের সাথে যে মাসলটা অ্যাটাচ রয়েছে, সেই সব থেকে স্ট্রং মাসল হচ্ছে জ মাসল। এবং যে চোয়ালটা রয়েছে, ওপরের চোয়ালটাকে বলা হচ্ছে ম্যাক্সিলা এবং নিচের চোয়ালটাকে বলা হচ্ছে ম্যান্ডিবল, ঠিক আছে? ওপরের চোয়ালের নাম হচ্ছে ম্যাক্সিলা এবং নিচের চোয়ালের নাম হচ্ছে ম্যান্ডিবল। ওকে, এই যে সামনে যে ফ্ল্যাট বোনটা রয়েছে, এই যে ফ্ল্যাট বোনটা রয়েছে, এই বোনটার নাম খেয়াল রাখবে, এই ফ্ল্যাট বোনটার নাম হচ্ছে স্টার্নাম। এই ফ্ল্যাট বোনটার নাম হচ্ছে স্টার্নাম। আর এই যে কলার বোন, যেটা এরকম এইরকম টাইপের একটা কার্ভ শেপের একটা বোন, ঠিক আছে? এই যে কলার বোন, এই কলার বোনটার নাম হচ্ছে ক্ল্যাভিকল, ঠিক আছে? এই কলার বোনটার নাম হচ্ছে ক্ল্যাভিকল। এবং এই বোনটা কি বলা হয়? বিউটি বোন, ঠিক আছে? ওকে, এইবার দেখো এখানটাতে এই যে ট্রায়াঙ্গুলার বোনটা রয়েছে, এই যে ট্রায়াঙ্গুলার বোনটা পিঠের দিকে রয়েছে, যেটা সাধারণত আমরা হাতটাকে যদি মানে পুশ করি, মানে হাতের মুঠোটা যদি বুকের সামনে নিয়ে এসে যদি পিঠের দিকটাকে মুভ করতে যায়, তাহলে এই বোনটা যে উঠে যায়, একটা ট্রায়াঙ্গুলার শেপ, এরকম টাইপের ট্রায়াঙ্গুলার শেপ দেখতে পাই, সেই ট্রায়াঙ্গুলার শেপের বোনটাকে বলা হচ্ছে স্প্যাটুলা। যে যে বোনগুলোকে মার্ক করছি, সেই বোনগুলোকে একটুখানি খেয়াল করো। কি লেজারে হবে না? আচ্ছা, লেজারে হবে না। দেখতে পাচ্ছ আশা করি। এই যে বোনটা দেখতে পাচ্ছ, এই বোনটার নাম হচ্ছে স্প্যাটুলা। এইবার এদিকটাতে চলে এসো। এখানে আমরা কি কি বোন পড়লাম? ক্ল্যাভিকল পড়লাম, স্টার্নাম পড়লাম, স্প্যাটুলা পড়লাম। আর দরকার নেই। এখানে এবার দেখবো আমরা, যেটা হচ্ছে এই বোনটার নাম হচ্ছে ফিমার, যেটা থাই বোন, এবং এটার নাম হচ্ছে টিবিয়া, এটার নাম হচ্ছে ফিবুলা। দুটো পায়ের বোন, একটার নাম টিবিয়া, একটার নাম ফিবুলা, আর একটার নাম হচ্ছে ফিমার, যেটা হচ্ছে সব থেকে লংগেস্ট বোন। এবং হাতের ক্ষেত্রেও সেম দেখতে পাবো আমরা স্ট্রাকচারটা, একটা হচ্ছে হিউমেরাস, একটা হচ্ছে রেডিয়াস, একটা হচ্ছে আলনা। পায়ের ক্ষেত্রে ফিমার, থাই বোন। হাতের ক্ষেত্রে যে একদম তোমার কাঁধ থেকে কবজি পর্যন্ত যে বোনটা, সেটা আপার আর্ম, সেটাকে বলা হচ্ছে হিউমেরাস। এবং নিচের যে দুটো বোন, একটা হচ্ছে রেডিয়াস, একটা হচ্ছে আলনা, একটা হচ্ছে রেডিয়াস, একটা হচ্ছে আলনা। এবং এই যে আঙুলের বোনগুলো রয়েছে, ঠিক আছে, আঙুলের যে বোনগুলো রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে কার্পেল এবং মেটাকার্পেল। এইটাই মনে রাখবে, কার্পেল, মেটাকার্পেল এবং ফ্যালেঞ্জেস দরকার নেই। এই যে কবজির কাছটাতে যে বোনগুলো রয়েছে, সেটাকে বলা হচ্ছে কার্পেল বোন, রিস্ট বোন। এবং এই যে আঙুলের মধ্যে যে বোনগুলো রয়েছে, সেটাকে বলা হচ্ছে মেটাকার্পেল বোন। পায়ের ক্ষেত্রে কি বলা হয়? পায়ের ক্ষেত্রে সেম নাম, যেটাকে যেটাকে আমরা বলছি টার্সাস, এবং এটা হচ্ছে মেটাটার্সাস, ঠিক আছে? টার্সাস এবং মেটাটার্সাস। হাতের ক্ষেত্রে কার্পেল, মেটাকার্পেল, পায়ের ক্ষেত্রে টার্সাস, মেটাটার্সাস। হয়ে গেল। আর কি বোনের কথা মনে রাখতে হবে? এই যে রিব কেজ রয়েছে, এই রিব কেজের ক্ষেত্রে মনে রাখবে যে 12 নম্বর যে রিবটা, এই 12 নম্বর রিবটাকে বলা হয় ফ্লোটিং রিব। কেন বলা হয় ফ্লোটিং রিব? কারণ এই 12 নম্বর রিবটা পিছন দিক থেকে তো বেরোয়, কিন্তু সামনে দিকে এসে অ্যাটাচ হয় না। এইখানটা খেয়াল করো একটু, যদি ভালো করে জুম করা যায়, এই যে এখানটা খেয়াল করতে পারছো, এই যে রিব বোনটা এসছে, এটা সামনে দিকে এসে আর জয়েন হয় না, তাই জন্য এটাকে বলা হয় ফ্লোটিং রিব। এবং এইখানটাতে একটা জিনিস দেখো, এই জায়গাটাতে দেখো ভালো করে, এখানে যে টোটাল সার্কেল এসে কতটা জয়েন হয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আর একটা উপরে, 7টা।
টোটাল 7টা যে জয়েন করেছে সামনে এসে পিছন দিক থেকে, মানে মেরুদণ্ড থেকে উৎপন্ন হয়েছে এবং সামনে এসে স্টারনামে যুক্ত হয়েছে। এই যে শেষের দিকের কয়েকটা রিব রয়েছে না, এই যে 7 নম্বর পর 8 নম্বর 9 নম্বর 8 নম্বর 9 নম্বর আর 10 নম্বর, এই তিনটে রিব কি হয়েছে, এই তিনটে রিব দেখো এসে 7 নম্বরের সাথে জয়েন হয়েছে, 8 9 10 11। এই রিপ গুলো কি হয়েছে না 7 নম্বরের সাথে এসে জয়েন্ট হয়েছে, তারপরে এসে এই 7 নম্বরটা এসে স্টার নামে জয়েন হয়েছে, তো ওগুলোকে বলা হয় ইনকমপ্লিট সার্কেল ওয়ালা রিপ। ওকে, আচ্ছা আর খেয়াল রাখবে কি, খেয়াল রাখবে কানের বোনটা এখানে মেনশন করেনি নাকি, ওকে ছেড়ে দাও। কানের মধ্যে 3টে বোন থাকে, স্টেপিস, ইনকাস, যার মধ্যে স্টেপিস হচ্ছে সব থেকে ছোট বোন, তার সাথে যে মাসলটা থাকে সেটাও ছোট। টাইপ অফ জয়েন্ট, পাইভট জয়েন্ট, যেটা আমরা বললাম এই অ্যাটলাস আর স্কালের মধ্যে দেখতে পারি সেটা হচ্ছে পাইভট জয়েন্ট। স্যাডেল জয়েন্ট আমরা দেখতে পারি যেটা হচ্ছে আঙুলের মধ্যে থাকে, এবং প্লেন জয়েন্ট, নর্মাল প্লেন জয়েন্ট, একটা প্লেনের মধ্যে জয়েন্ট হয়ে আছে। বল অ্যান্ড সকেট জয়েন্ট, বল অ্যান্ড সকেট জয়েন্ট দেখতে পাই আমরা এইখানটাতে, যেখানটাতে ফিমারটা আমাদের এই যে পেলভিক গ্রিডলের সাথে যুক্ত রয়েছে। সাইনোভিয়াল, সাইনয়েড জয়েন্ট, যার মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। আর হিঞ্জ জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট মানে এই যে ল্যাপটপ যে থাকে না, ল্যাপটপটা কি হয় একদিকে খোলে সেটাকে বলা হয় হিঞ্জ জয়েন্ট, বা দরজা একদিকে খোলে সেটাকে বলা হয় হিঞ্জ জয়েন্ট, যেমন হচ্ছে এই কনুয়ের জয়েন্টটা। আইডেন্টিফাই দ্য পিগমেন্ট দ্যাট গিভ দ্য ব্লাড ইটস কালার, ব্লাডের রক্তের জন্য কোন পিগমেন্টটা দায়ী, হিমোগ্লোবিন, জ্যান্থোফিল, ফেরিন নাকি ক্লোরোফিল 2? ইজি কোয়েশ্চেন, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, হিমোগ্লোবিন। আইডেন্টিফাই দ্য প্রোটিন ডাইজেস্টিং এনজাইম, প্রোটিন হজমকারী এনজাইমটা চিহ্নিত করো, লাইপেজ, অ্যামাইলেজ, কোলাজেন নাকি পেপসিন? কোলাজেন হচ্ছে ইটসেলফ আ প্রোটিন, যেটা হচ্ছে স্কিন ব্যারিয়ার তৈরি করার জন্য ইম্পর্টেন্ট। এখন তো অনেক অ্যাডভার্টাইজমেন্টও দেখতে পাবে যে কোলাজেন বুস্ট করার জন্য এই সাপ্লিমেন্টটা ইউজ করুন অ্যান্ড অল, তো সেসব এর মধ্যে না গিয়ে সাপ্লিমেন্ট নিলেও ডক্টর প্রেসক্রাইব করা নেওয়াই উচিত। তো প্রোটিন ডাইজেস্টিং এনজাইম হচ্ছে এখানে অপশন সি ডি, পেপসিন। পেপসিন হচ্ছে একটা প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম। sorry, stepsin, the enzyme which convert fat into the fatty acid are and glycerol is secreted by. stepsin একটা এনজাইম যেটা চর্বি এবং ফ্যাটি অ্যাসিড, চর্বিকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিলে রূপান্তরিত করে, সেটা কোথা থেকে সিক্রেট হয়? স্টমাক, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন? খেয়াল রাখবে ম্যাক্সিমাম যে অ্যাবজর্পশন এবং ডাইজেশন ঘটে সেটা স্মল ইন্টেস্টাইনে ঘটে, এবং ম্যাক্সিমাম যে আমরা এনজাইম গুলো দেখতে পাবো, ম্যাক্সিমাম বলছি আমি, সব বলছি না, সেগুলো কিন্তু প্যানক্রিয়াস থেকেই রিলিজ হয়। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এখানে এনজাইমের উৎসেচকের উৎস, সাবস্ট্রেট এবং কি পরিপাক করে এই লিস্ট আমি তোমাদের আগেও পড়িয়েছি, একবার তোমরা চোখ বুলিয়ে নেবে যখন আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার শর্করা ভঙ্গকারী উৎসেচক, এরপরে আমরা দেখবো প্রোটিন ভঙ্গকারী উৎসেচক, এবং তারপরে রয়েছে ফ্যাট ভঙ্গকারী উৎসেচক। নেক্সট কোয়েশ্চেন, আ লার্জ মাস্কুলার শীট called dash form the floor of the chest cavity, মানে ড্যাশটা উড়ে গেছে। ড্যাশ নামক বৃহৎ পেশিবহুল চাদর বুকের গহ্বরের মেঝে গঠন করে, ডায়াফ্রাম, ল্যারিংস, ডিওডিনাম নাকি অ্যালভিওলাই? ডিওডিনাম তো ডাইজেস্টিভ সিস্টেমে, অ্যালভিওলাই তো লাংসের ভেতরে, ল্যারিংস তো একদম যেখানে শুরু হচ্ছে আমাদের যে ফ্যারিংস এর পরেই ল্যারিংস আসছে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, ডায়াফ্রাম। ডায়াফ্রামের বাংলা হচ্ছে মধ্যচ্ছদা। ছবিটা এখানে দেওয়া নেই, আমরা যে লাংসের ছবিটা পড়লাম না, এই লাংসের নিচে এইখানটাতে এরকম ভাবে থাকে। ডায়াফ্রামের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের জন্যই আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস যে অ্যাক্টিভিটিটা করি, তার জন্যই আমাদের বুকের মধ্যে মুভমেন্টটা হয়। Next question, question number 9. Which of the following is not a type of blood cell made by the bone marrow? নিচের কোনটি অস্থিমজ্জা দ্বারা লোহিত রক্তকণিকার একটি প্রকার নয়? রক্তকণিকার একটি প্রকার নয়, সরি, লোহিত রক্তকণিকা বলেছি।
একটা হচ্ছে অস্টিওস্কেলস অস্টিওসেল হবে বা অস্টিওক্লাস্ট, ওকে, অস্টিওসাইটও বলা হয় অনেক সময়। রেড ব্লাড সেল, প্লেটলেটস নাকি ডাব্লিউবিসি, কোনটা হচ্ছে এক টাইপের রক্তকণিকা? প্রথমত তো যদি তুমি এটা নাও জানো যে বোন ম্যারো থেকে উৎপন্ন হচ্ছে বা না হচ্ছে, তুমি তাও অ্যান্সারটা করতে পারবে যে অস্টিওসাইট বা অস্টিওকেলস, এবং এটা হচ্ছে বোন ফর্মিং সেল, ঠিক আছে, এটা থেকে বোন তৈরি হয়, হাড় তৈরি হয়। Which of the following is a large bean-shaped lymphoid organ in the human body? নিচের কোনটা একটা শিমের মতো আকৃতির একটা লিম্ফয়েড অর্গান বা লিম্ফ্যাটিক অর্গান? থাইমাস, স্প্লিন, লিম্ফ নোড নাকি টনসিল? থাইমাস তো লিম্ফ্যাটিক অর্গান না, আমরা অলরেডি পড়ে নিয়েছি। লিম্ফ্যাটিক নোড, নোড মানে হচ্ছে একটা ক্লাস্টার্ড অফ মাস যেটা তৈরি করছে, এক জায়গায় থাকছে এরকম ক্লাস্টার্ড অফ মাস, সেটা হচ্ছে নোড। টনসিলের মধ্যেও তোমার একটা গ্রন্থি টাইপের যেখানেও অ্যাকচুয়ালি লিম্ফ্যাটিক নোডসই থাকে। আর স্প্লিন হচ্ছে আমাদের মেন লিম্ফ্যাটিক অর্গান, এবং এটাও কিন্তু ওই কিডনির মতো সিম টাইপের দেখতে, মানে শিমের বীজের মতো দেখতে। কিডনিও কিন্তু এই শিম বীজের মতো দেখতে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11, ফিশেস হ্যাভ ড্যাশ চেম্বার ইন দ্য হার্ট? মাছেদের হৃৎপিণ্ডে কতগুলো প্রকোষ্ঠ থাকে? তিনটে, একটা, দুটো নাকি চারটে? মাছেদের হৃৎপিণ্ড ভেনাস হার্ট বলা হয়, তাই তো, ভেনাস হার্ট বলা হয়। মাছেদের হৃৎপিণ্ডে দুটো প্রকোষ্ঠ থাকে। এটা আমাদের হৃৎপিণ্ড, হিউম্যান হার্ট। হিউম্যান হার্ট কখনোই তোমার ওই এরম এরম টাইপের হয় না, ঠিক আছে। দিস ইজ দ্য হার্ট, অ্যাকচুয়াল হার্ট, যেটা যেরকম ভাবে দেখতে হয়। ওপরের পার্টটাকে বলা হচ্ছে এট্রিয়াম, এদিকটা হচ্ছে রাইট এট্রিয়াম। আমার পেন কোথায় চলে গেল আমি দেখতেই পাচ্ছি না। আচ্ছা, এখানে, ওকে, দিস ইজ দ্য রাইট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট এট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। এখানে রাইট এট্রিয়ামে ওপর থেকে একটা কি আসছে, ভেন আসছে, যেটা হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা। নিচে থেকে একটা ভেন আসছে যেটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। খেয়াল রাখবে এই যে সুপেরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা, এই যে ব্লু কালার দেওয়া রয়েছে সেটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসছে। ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসার পরে এখানে রয়েছে আমার ট্রাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড ভালভ, এবং সেই ট্রাইকাসপিড ভালভ খুলে যাচ্ছে, এখানে আস্তে আস্তে ব্লাডটা ভরে যাচ্ছে, এবং তার চাপে এই ট্রাইকাসপিড ভালভ একদম খুলে যাচ্ছে, এবং এখান থেকে ডিউ টু গ্র্যাভিটি এই ব্লাডটা পড়তে থাকছে। এখানে কিন্তু হার্ট এখনো পাম্প করেনি। ভালো করে আমার কথাটা শুনবে, একটু মন দিয়ে শোনো, যেভাবে বলছি সেভাবে শুনবে, পুরো মানে সিস্টেমটা কিভাবে চলছে বুঝতে পারবে। এটা রাইট এট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট এট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল। এর সাথে কানেক্টেড আছে শিরা, একটা হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা, একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। রাইট ভেন্ট্রিকলের সাথে কানেক্টেড আছে পালমোনারি আর্টারি, যেটা চলে যাচ্ছে ফুসফুস, এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, যেটা চলে যাচ্ছে এদিকে একটা ফুসফুস, লেট মি ড্র, এদিকে একটা ফুসফুস আর এদিকে একটা ফুসফুস, ভেবে নাও এটা ফুসফুস, এটা হচ্ছে লাং, এটা হচ্ছে লাং। এইবার এখান থেকে আবার দুটো আর্টারি আসছে, এই যে পালমোনারি ভেন আসছে, এবং এই লাং থেকেও দুটো ভেন আসছে, যে চারটে ভেন এখানে ওপেনিং আছে, চারটে ভেনেরই এখানে ওপেনিং আছে, এবং এই যে বড় ওপেনিংটা দেখছো, এই ওপেনিং এর মাধ্যমে লেফট এট্রিয়ামে ব্লাডটা আসছে। এইবার সার্কুলেশনটা বোঝো, এখানে আসলো ব্লাড, এবং ব্লাডটা আসার পরে এখানে যখন রাইট এট্রিয়ামে, তুমি ভাবো যে এই হাড়টার মধ্যে এখনো একবারও ব্লাড সার্কুলেশন হয়নি, হার্টটা খালি আছে। তুমি ভাবো যে তুমি হার্টের সার্কুলেশনটা বুঝতে চাইছো, এবং প্রথম সার্কুলেশন হার্টের মধ্যে কিভাবে হয়েছিল সেটা বুঝছো। কি হয়েছিল প্রথমে এই রাইট এট্রিয়ামে ব্লাডটা এসে জমবে। ব্লাডটা এসে জমার পরে এখানে যখন ব্লাডটা জমবে, তখন এই যে ট্রাইকাসপিড ভালভটা আছে বা ত্রিপত্র কপাটিকা আছে, এই ত্রিপত্র কপাটিকার উপর প্রেসার দেবে। যখন এই ত্রিপত্র কপাটিকার উপর প্রেসার দেবে, তখন এই ভালভটা খুলে যাবে। এই ভালভটা খুলে যাওয়ার পরে এখান থেকে ব্লাডটা রাইট ভেন্ট্রিকলের মধ্যে এসে পড়বে। যখন রাইট ভেন্ট্রিকলের এসে মধ্যে পড়বে, আস্তে 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 ড্রিপ করে পড়বে, এবং এটা ভর্তি হয়ে যাবে। এটা যেই মুহূর্তে ভর্তি হয়ে যাবে, এটা আর ব্লাড নিতে পারবে না, তখন এই যে ট্রাইকাসপিড ভালভটা রয়েছে, এই ট্রাইকাসপিড ভালভটা শাট করে যাবে, একদম দাম করে, যখন রেগে গিয়ে যেমন তুমি বাড়িতে দরজাটা লাগিয়ে দাও, সেরকম দাম করে দরজাটা লেগে যাবে, ফট করে বন্ধ হয়ে যাবে। যখন বন্ধ হয়ে যাবে তখন একটা সাউন্ড প্রডিউস হবে, ঠিক আছে, ফার্স্ট সাউন্ড প্রডিউস হবে, ফার্স্ট হার্ট সাউন্ড প্রডিউস হচ্ছে from the closure of tricuspid valve. Mark my words, first heart sound produced by the closing of tricuspid valve.
এরপরে এই যে রাইট ভেন্ট্রিকলে তো ব্লাড চলে আসলো, এই ভালভটা বন্ধ আছে, ঠিক আছে। এবার এই রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটাকে যদি পালমোনারি আর্টারির মাধ্যমে পাঠাতে হয়, এটা হচ্ছে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি। এবার এই এগেইনস্ট দ্য গ্র্যাভিটি যদি কাজ করতে হয়, তাহলে আমাকে কিছু এনার্জি দিতে হবে বা পুশ করতে হবে। পুশ করার তো একটাই রাস্তা, যে হার্টটা পাম্প করবে। এইবার হার্টটা পাম্প করলো, ঠিক আছে, কন্ট্রাক্ট করলো। যখন কন্ট্রাক্ট করবে, এই যে ওয়ালটা কন্ট্রাক্ট করছে, জাস্ট ফিল ইট, যে কন্ট্রাক্ট করলে এই রাইট ভেন্ট্রিকলটা স্কুইজ হয়ে যাবে। সাপোজ স্কুইজ হয়ে গেল, যেই মুহূর্তে এটা কন্ট্রাক্ট করবে, সেই স্কুইজ হয়ে যাওয়া ব্লাডটা প্রেসার দেবে কোথায় না, এই যে সেমি লিউনার ভালভটা রয়েছে এই ভালভের উপর, বা পালমোনারি ভালভ রয়েছে এই ভালভের উপর প্রেসার দেবে। যেই মুহূর্তে এই ভালভের উপর প্রেসার দেবে, তখন এই ব্লাড ফ্লোটা এটাতে চলে যাবে। যেই মুহূর্তে এখানে চলে গেল, তখন সে লাংসে পৌঁছেই যাবে। লাংসে পৌঁছে গেল, এখানে কি হবে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। গ্যাসিয়াস এক্সচেঞ্জ হওয়ার পর অক্সিজেনেটেড ব্লাডটা আসবে পালমোনারি ভেনের মাধ্যমে। পালমোনারি ভেনের মাধ্যমে আসলো, এসে এখানে দেখো কোনো ভালভ নেই। উপর থেকে যখন নিচের দিকে পড়ছে, এই জায়গাটায় কোনো ভালভ নেই, এটা একদম নর্মালি পড়ছে। এইবার তাহলে বলবে যে এইটা এখানেও তো উপর থেকে নিচ থেকে পড়ছিল, ভালভটা কেন রয়েছে? ভালভটা এই জন্য রয়েছে, যদি এই ভালভটা না থাকতো তাহলে এইখানের একটা প্রেসার আমরা ক্রিয়েট করতে পারতাম না, কোন একটা ক্লোজ চেম্বার ক্রিয়েট করতে পারতাম না। যেই ক্লোজ চেম্বারটা প্রেসার ক্রিয়েট করে এই ভালভটাকে খুলবে, এটা হতো না। তাই জন্য এই ভালভটা নেসেসিটি রয়েছে, কিন্তু এইখানে কোনো ভালভের নেসেসিটি নেই। পালমোনারি ভেন থেকে ব্লাডটা এসে পড়ছে এখানে, এখানে পড়ার পর সেম যেরকম রাইট এট্রিয়ামে হয়েছিল, এটা ভর্তি হবে, প্রেসারটা ইনক্রিজ করবে। প্রেসার ইনক্রিজ করলে আবার এই যে বাইকাসপিড ভালভ বা মাইট্রাল ভালভ রয়েছে, এই মাইট্রাল ভালভটা খুলে যাবে। মাইট্রাল ভালভটা খুলে গেল ডিউ টু গ্র্যাভিটি। এখানে ব্লাড পড়তে থাকলো, ড্রিপ 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 করে পড়তে থাকলো। এই যে ড্রিপ ড্রিপ করে পড়তে থাকলো, যখন এই লেফট ভেন্ট্রিকলটা ভর্তি হয়ে যাবে, তখন এই বাইকাসপিড ভালভটা আবার দম করে বন্ধ হয়ে যাবে। সেকেন্ড সাউন্ড প্রডিউস হচ্ছে এই ক্লোজিংটার জন্য। বা আমরা এখানেও আমরা দেখতে পাবো, যখন এই ভালভটা ক্লোজ হয়ে যাবে, তখন একটা স্মল সাউন্ড প্রডিউস হবে, কিন্তু এই ভালভটা যখন ক্লোজ হবে, তখন একটু জোরে সাউন্ডটা প্রডিউস হবে। তারপরে কি হবে, এই ভালভটা তখন বন্ধ ছিল, তখন আবার হার্টটা কন্ট্রাক্ট করবে, মানে ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করবে, এবং এখান দিয়ে আমরা দেখব যে আওর্টার মাধ্যমে ব্লাডটা গোটা বডিতে সার্কুলেট হয়ে যাচ্ছে। এইবার এটা আমরা স্টেপ বাই স্টেপ পড়লাম। এইবার ভাবো, যখন যেই মুহূর্তে রাইট ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট হচ্ছিল, লেফট ভেন্ট্রিকলটা কি বসে থাকবে? মানে এই পার্টে যখন কাজ হচ্ছিল, আমরা তো একটা অ্যাজিউম করে নিলাম যে ফার্স্ট টাইম ব্লাড সার্কুলেট হচ্ছে, কিন্তু সেরকম না, কন্টিনিউসলি তো আমাদের বডিতে ব্লাড সার্কুলেট হচ্ছে। তো যেই মুহূর্তে রাইট ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করছিল, সেই মুহূর্তে কিন্তু লেফট ভেন্ট্রিকলও কন্ট্রাক্ট করবে। দ্য কন্ট্রাকশন অফ টু ভেন্ট্রিকলস কি করবে, এখানে তোমার অ্যাওর্টিক ভালভটা খুলবে, আর এখানে তোমার পালমোনারি ভালভটা খুলবে। এবার বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এই যে কন্ট্রাকশনটা বা কন্ট্রাকশন বা রিল্যাক্সেশন অফ দ্য হার্ট যেটাই হচ্ছে, সেটা করছে কেডা? সেটা করছে এসএ নোড, এভি নোড, হেজেলস বান্ডিল, পারকেনজি ফাইবার। এই জায়গাটাতে আছে এসএ নোড, ঠিক আছে, এইখানটাতে আছে এসএ নোড, তারপর এখানটাতে আছে এভি নোড। এই মানে যখন, এবং সেটা হচ্ছে হার্টের যে কাভারিং, সেই কাভারিং এর মধ্যে সেই স্পেশালাইজ টিস্যু গুলো রয়েছে, যেই টিস্যু গুলো এখানে ইম্পালস তৈরি করছে। বোঝা গেছে হার্টের সার্কুলেশন? এটা হচ্ছে ডাবল সার্কুলেশন, যেটা বললাম সেটাই লেখা আছে, একবার চোখ বুলিয়ে নিও। Which of the following is a cup-shaped part of nephron with which the each capillary cluster of kidney is associated? নিচের কোনটি নেফ্রনের একটি কাপ আকৃতির অংশ, যার সঙ্গে কিডনির প্রত্যেকটি কৈশিক ক্লাস্টার যুক্ত থাকে? পিসিটি, বাউম্যানস ক্যাপসুল, ডিসিটি নাকি গ্লোমেরুলাস? কাপ শেপ স্ট্রাকচার হচ্ছে অপশন বি, বাউম্যানস ক্যাপসুল। এটা দেখো, এই পার্টটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল, এবং এই যে রক্ত জালকটা সেটা হচ্ছে তোমার গ্লোমেরুলাস। Which of the following blood group is called universal receiver? Universal receiver কাকে বলা হয়? AB plus, O plus, A plus, O minus. AB plus কে বলা হয় universal receiver, কারণ এর মধ্যে কোনো অ্যান্টিজেন থাকে না, ঠিক আছে, অ্যান্টিবডি থাকে না, সরি।
Next question, question number 14. The blood vessels that carry blood from the heart to the various part of the body is called, heart থেকে নিয়ে যায় সেটাকে বলা হয় vein, এই artery, এবং যেটা vein হচ্ছে হার্টের দিকে নিয়ে আসে সেটাকে বলা হয় vein. Last question আজকে, question number 15. Blood clot is formed because of the presence of certain cell in the blood is called lymphocyte, erythrocyte, কন্ড্রোসাইট নাকি প্লেটলেটস? কোন রক্তকোষের জন্য রক্ত জমাট বাঁধে? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, প্লেটলেটস বা অণুচক্রিকা। সকাল থেকে আসলে আমি এত বকে ফেলেছি না, আমার মুখটা ব্যথা হয়ে গেছে। সকালবেলা পড়ানো ছিল, তো আমার পড়ানো ছিল 9:30 থেকে 11:30, 2 ঘন্টা, দুজন একই ক্লাসে, সেম ক্লাসের আছে। তো তার সাথে আরেকজনের পড়া আছে, সে একটু বয়সে বড়, তার অন্য ক্লাসের পড়া আছে। তো জেনারেলি সবাই একই টাইমে আসবে, একই টাইমে ছাড়বো। একটা ছেলে পড়ে বাড়ি চলে গেছে, আর একটা ছেলে অঙ্ক করছে তখন সেই মুহূর্তে। তখন সেই তৃতীয় ব্যক্তি উদ্ভব হচ্ছে 11:30টার সময়। আমি 12টার সময় ছুটি দিয়ে দেবো, লিটারেলি 12টা বা 12:30টার মধ্যে ছুটি দিয়ে দেবো। তখন 12:30 9:30 থেকে 11:30 তো একজনকে ছেড়ে দিয়েছি, একজন 10টায় এসেছিল। তো যাই হোক, অঙ্ক করছে, আমি 12টার সময় ছুটি দিয়ে দেবো, 12টার পরে রেকর্ড করতে বসবো, এরকম ভেবেছি। 11:30টার সময় আসলো সে ছেলেটা পড়তে। তারপর বলছে, আমি তাহলে এখন চলে যাই, আমি বিকেলে আসবো দিদি। এই তোমার রাগটাও ধরবে, আবার মনে হবে যে পড়তে এলো, পড়াবো না। তারপর আবার তাকে নিয়ে বসলাম, আবার বকলাম, আমার গলার আওয়াজ বেরোচ্ছে না। তো যাই হোক, এই 15টা কোয়েশ্চেন আমরা করলাম। 15টা কোয়েশ্চেনে কার কতগুলো ঠিক হয়েছে সেটা তোমরা জানিও, এবং ক্লাসটা কেমন লাগলো সেটাও জানিও। যদি কোনো কনফিউশন থাকে এই দুটো নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।